আসসালামু আলাইকুম। রাজনীতির মঞ্চে কখন কি ঘটে তা বলা বড় দায়। যেখানে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে গেছে, হয়তো সেখান থেকে শুরু হয় নতুন এক সংকটের। বাংলাদেশের ক্ষমতার করিডোরে এখন এমনই এক জটিল সমীকরণের গুঞ্জন শোনা যাচ্ছে। যে ঐক্যর সুর একদিন জাতিকে স্বপ্ন দেখিয়েছিল, সেই সুরই কি এখন বাজছে বেসুরু রাগ? জামায়াত এবং এনসিপি এই দুই দলের সম্পর্কের পারদ কি তবে আবারও বলতে শুরু করেছে? প্রশ্নটি জোরালো হয়েছে ঠিক তখন যখন লন্ডনের আকাশ বাতাস সাক্ষী হলো এক রুদ্ধদ্বার বৈঠকের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এক টেবিলে বসলেন। আর সেই বৈঠক থেকেই বেরিয়ে এলো এক বোমা ফাটানো সিদ্ধান্ত। আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 12 ফেব্রুয়ারি হতে চলেছে সেই কাঙ্ক্ষিত নির্বাচন। কিন্তু এই ঘোষণা কি ঐক্যর বার্তা দিল, নাকি উস্কে দিল নতুন বিতর্ক? একটি যৌথ বিবৃতি, এই দুটি শব্দই যেন এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। এই যৌথ বিবৃতিকে কেন্দ্র করেই জামায়াত ও এনসিপির কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তারা প্রশ্ন তুলেছেন, এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ডক্টর ইউনূসকে কে দিল? দেশের বাকি নিবন্ধিত দলগুলোকে অন্ধকারে রেখে শুধুমাত্র একটি দলের সাথে বসে তিনি কিভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেন? এই ঘোষণার পেছনে সাহসী বা কোথায় পেলেন তিনি? চলুন আজ আমরা এই জটিল রাজনীতির গভীরে ডুব দেই। দেখব পর্দার আড়ালে আসলে কি ঘটছে। লন্ডনের বৈঠকের পর প্রথম আঘাতটা আসে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পক্ষ থেকে। তারা একটি প্রেস রিলিজের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করে। এনসিপি জানায়, রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে বিভিন্ন দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনাকে তারা অবশ্যই ইতিবাচক দৃষ্টিতে দেখে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠককেও তারা স্বাগত জানায়। কিন্তু তাদের উদ্বেগের মূল কারণটা ছিল অন্য জায়গায়। এনসিপির বিবৃতিতে বলা হয়, বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে, অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের প্রধান দাবি অর্থাৎ বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি। এটি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। এনসিপি স্পষ্ট করে দিয়েছে, তাদের মতে সরকার শুধুমাত্র একটি রাজনৈতিক দল অর্থাৎ বিএনপিকে বেশি প্রাধান্য দিচ্ছে। তারা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলেছে। তাদের ভাষায়, জুলাই সনদ কার্যকর এবং বিচারে সুস্পষ্ট রুটম্যাপ ছাড়া কোনো নির্বাচন আয়োজন করা হলে তা হবে গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা। এটি কেবল একটি ক্ষমতা হস্তান্তর হবে, রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা মাটি চাপা পড়বে। এনসিপি হুঁশিয়ারি দিয়েছে, সংস্কারের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে তা দেশের জনগণ মেনে নেবে না। এনসিপির বিবৃতির পর রাজনীতির মাঠ যখন গরম, ঠিক তখনই নিজেদের অবস্থান পরিষ্কার করে জামায়াতে ইসলামী। বৈঠকের 2 দিন পর তারাও একটি বিবৃতি দেয়, যা ছিল আরও বেশি আক্রমণাত্মক। জামায়াত মনে করে, বিদেশে গিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে যৌথ সংবাদ সম্মেলন করা এবং যৌথ বিবৃতি দেওয়া নৈতিকভাবে একেবারেই সঠিক নয়। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তে বলা হয়, এই যৌথ বিবৃতির মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষুণ্ণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি তার বিশেষ আনুগত্য প্রকাশ করেছেন, যার ফলে তার নিরপেক্ষতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। জামায়াত আরও মনে করিয়ে দেয়, ডক্টর ইউনূস নিজেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 2026 সালের এপ্রিলে নির্বাচনের একটি রুটম্যাপ দিয়েছিলেন। তাহলে হঠাৎ করে লন্ডনে গিয়ে একটি দলের সাথে আলোচনা করে নতুন তারিখ দেওয়ার অর্থ কি? জামায়াত বলছে, আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টার উচিত ছিল অন্য সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো। তাদের মতে এই ঘটনায় আগামী নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে তা নিয়ে জনমনে গভীর সংশয় তৈরি হয়েছে। জামায়াত ডক্টর ইউনূসের কাছে তার ভূমিকার সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে। জামায়াত ও এনসিপির এই কঠোর অবস্থানে স্বভাবতই নড়েচড়ে বসেছে বিএনপি। বিএনপি নেতারা এই দুই দলের বক্তব্যকে পুরনো ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছেন। তাদের মতে জামায়াত ও এনসিপি চায় না যে বিএনপি আবার ক্ষমতায় আসুক, তাই তারা ঐক্য বিনষ্ট করার খেলায় নেমেছে। কিন্তু এই অভিযোগের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন জামায়াত এনসিপির কর্মী সমর্থকরা। তারা বিএনপির অতীত এবং বর্তমান কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে বগুড়ার একটি মর্মান্তিক ঘটনাকে তারা বারবার সামনে নিয়ে আসছেন।
যেখানে এক বিএনপি নেতার বিরুদ্ধে একজন রিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ছিল এমন, বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ বছর বয়সী নেতা জিতু ১৪ বছর বয়সী এক কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু কিশোরীর পিতা পেশায় রিকশা চালক শাকিল হোসেন সেই প্রস্তাবে রাজি হননি। এর জের ধরে বিএনপি নেতা জিতু ও তার সহযোগীরা শাকিলকে প্রথমে মারধর করে এবং পরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ উঠে। এনসিপি নেতা আরজু আহমেদ এই ঘটনা নিয়ে লিখেছেন, যারা কিশোরী মেয়েকে না পেয়ে তার বাবাকে খুন করতে পারে, তারা ক্ষমতায় গেলে কি করবে তা দেশবাসীর অজানা নয়। এসব হত্যাকাণ্ডের বিচার কি আমরা পাবো? এই একটি ঘটনায় যেন সাধারণ মানুষের মনে বিএনপির ক্ষমতা আরোহণের ব্যাপারে এক গভীর ভয়ের সঞ্চার করেছে। সবার মনে একটাই প্রশ্ন, দেশ কি তবে এক স্বৈরাচারের হাত থেকে বেঁচে আরেক স্বৈরাচারের হাতে পড়ার জন্য এত জীবনদান করেছে? রাজনীতি বিশ্লেষকরা এই পরিস্থিতিকে ভিন্ন চোখে দেখছেন। তাদের মতে জামায়াত এবং এনসিপির সাথে দূরত্ব বাড়ার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি হয়তো ভয় পাচ্ছেন এবং সেই ভয় থেকেই বিএনপির প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়ছেন। বিএনপি যা বলছে তিনি সেটাই করছেন। অনেকেই মনে করছেন ডক্টর ইউনূসের সরকারে থাকা কয়েকজন বিএনপিপন্থী উপদেষ্টা এই সুযোগটি কাজে লাগাচ্ছেন। তারা যে কোনো মূল্যে বিএনপিকে ক্ষমতায় আনতে চান এবং জামায়াত বা অন্যান্য ইসলামী দলগুলোকে ক্ষমতার বাইরে রাখতে চান। আর এই কাজটি করার জন্য তারা জামায়াত ও এনসিপির মধ্যে ক্রমাগত উস্কানি দিয়ে সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন। এই কাজে উপদেষ্টা মাহফুজ আলমের নামও সামনে আসছেন। তবে দেরিতে হলেও এনসিপি নেতারা হয়তো তাদের ভুল বুঝতে পেরেছেন। তারা দেখছেন যে গাছ তারা রোপণ করেছিলেন সেই গাছের ফল খাওয়ার জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। আর সেই গাছের পাহারাদার ডক্টর ইউনূস নিজেও হয়তো ভয় পেয়ে সবকিছু ছেড়ে দিতে চাইছেন। এমন এক জটিল পরিস্থিতিতে আবারও সেই জুলাই আগস্টের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামার কথা ভাবছেন জামায়াত ও এনসিপি। তারা চায় দেশ যেন আবারও কোনো স্বৈরাচারী হাসিনার মতো হাতে না যায়। আর যদি ক্ষমতার পালাবদল ঘটেই তবে তা যেন অবশ্যই বিচার ও সংস্কার সম্পন্ন হওয়ার পর হয়, যাতে একচ্ছত্র ক্ষমতা পেয়ে আর কেউ নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা না করে। এই মহাজোটে তাদের পাশে চরমোনাই, হেফাজত সহ অন্যান্য ইসলামিক দলগুলো থাকতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই ঐক্যর পথে সবচেয়ে বড় বাধা হতে পারে এনসিপির ভেতরে থাকা বামপন্থী নেতারা। তারা কি জামায়াতের সাথে এক মঞ্চে আসতে রাজি হবেন? এটাই এখন দেখার বিষয়। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই, বাংলাদেশের ভাগ্য এখন কোন পথে? জামায়াত, এনসিপি এবং অন্যান্য ইসলামী দলগুলোর জোট কি সময়ের দাবি, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ সৃষ্টির একটি নতুন কৌশল? ডক্টর ইউনূস কি পারবেন তার নিরপেক্ষতা প্রমাণ করে সব দলকে আস্থায় ফিরিয়ে আনতে, নাকি তিনি বিএনপির পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছেন? আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে কোন পথে এগোনো উচিত বাংলাদেশের? আপনার মূল্যবান মতামত আমাদের জানান কমেন্ট বক্সে, কারণ আপনার ভাবনাই হয়তো গড়ে দেবে আগামীর বাংলাদেশ। রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের এমন গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।